আজকের আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভাবলেই চোখের সামনে ভেসে উঠে রণাঙ্গনের দৃশ্য, তাই না? কিন্তু সত্যি বলতে এই যুদ্ধের চূড়ান্ত ভাগ্য আসলে শুধু যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হয়নি। এর আসল ফয়সলা হয়েছিল বড় বড় কারখানা, শিপইয়ার্ড আর খনির গভীরে। চলুন পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখি। উইলিয়াম এস নুটসেনের একটা দারুণ কথা আছে। তিনি বলেছিলেন, মিত্রবাহিনী জিতেছিল কারণ তারা শত্রুকে উৎপাদনের এমন এক জোয়ারে ভাসিয়ে দিয়েছিল যা তারা আগে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। একদম পারফেক্ট একটা কথা। এই একটা লাইনই পুরো চিত্রটা পরিষ্কার করে দেয়। এই যুদ্ধটা শুধু সামরিক কৌশলের ছিল না, এটা ছিল উৎপাদনের এক অকল্পনীয় ক্ষমতার লড়াই। পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝতে আমরা 5টা মূল বিষয় নিয়ে কথা বলবো: শিল্পের যুদ্ধক্ষেত্র, প্রতিরক্ষা বিহু, দৈত্যদের জাগরণ, উৎপাদনের জোয়ার এবং সবশেষে এর পেছনের অর্থনৈতিক মূল্য। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, শিল্পের যুদ্ধক্ষেত্র। ১৯৩০-এর দশকের শেষের দিকের অবস্থাটা ঠিক কেমন ছিল? শুরুর দিকে জার্মানির অবস্থানটা একটু খেয়াল করুন। তাদের সামরিক প্রযুক্তি ছিল অসম্ভব উন্নত, আর শুরু থেকেই তারা এর পেছনে কারি কারি টাকা ঢেলেছিল। কিন্তু তাদের একটা মারাত্মক, বলতে গেলে আত্মঘাতী দুর্বলতা ছিল, আর সেটা হলো কাঁচামালের তীব্র সংকট। অন্যদিকে মিত্রবাহিনীর সবচেয়ে বড় সুবিধা ছিল প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার আর বিশ্বব্যাপী উৎপাদন ক্ষমতার ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ। এই পার্থক্যটা আসলে কতটা বিশাল ছিল, সংখ্যাগুলো দেখলেই মাথা ঘুরে যাবে। মিত্রশক্তির বিশাল মজুদের তুলনায় জার্মানি আর জাপানের অপরিশোধিত তেলের উৎপাদন ছিল একেবারে নগণ্য। নিজেদের যুদ্ধযন্ত্র সচল রাখতে কাঁচামাল দখল করা ছাড়া অক্ষশক্তির আর কোনো উপায় ছিল না। আর ঠিক এই কারণেই তাদের মরিয়া হয়ে খুব দ্রুত রাজ্য বিস্তার করতে হয়েছিল। এরপর আসে দ্বিতীয় পর্ব, প্রতিরক্ষা ব্যবহ ধরে রাখা। অক্ষশক্তি যখন মরিয়া হয়ে এগোচ্ছে, তখন ব্রিটিশ সাম্রাজ্য কিভাবে তাদের আটকে রেখেছিল? ব্রিটেন তখন তাদের বিশ্বব্যাপী সাম্রাজ্যের বিশাল অবকাঠামো আর ঔপনিবেশিক অর্থনীতিকে পুরোপুরি কাজে লাগিয়েছিল। আর্কটিক কনভয়ের মতো গুরুত্বপূর্ণ সাপ্লাই রুটগুলো সচল রেখেছিল তারা। মূল লক্ষ্যটা ছিল খুব সোজা: মিত্রবাহিনী পুরোপুরি প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত, মানে প্রায় ৩ বছর ধরে যে কোনো মূল্যে অক্ষ শক্তিকে আটকে রাখা। আর এই সময়টায় শত্রুর ভয়াবহ বোমা হামলা, মানে ব্লিটস থেকে বাঁচতে ব্রিটেন একটা দারুণ বুদ্ধি খাটাল। তারা তৈরি করল শ্যাডো ফ্যাক্টরি বা ছায়া কারখানা। সাধারণ গাড়ি বা যন্ত্রাংশ তৈরির কারখানায় সরকারি খরচে শুরু হলো বিমানের উৎপাদন ব্যবস্থাকে এত চমৎকারভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে জার্মানির পক্ষে বোমা মেরে পুরো প্রোডাকশন লাইন ধ্বংস করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। ব্রিটেনের এই সময় কিনে নেওয়ার কৌশলটা কিন্তু দারুণ কাজে দিয়েছিল। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, দৈত্যদের জাগরণ। কারণ এই সুযোগেই শিল্পের বড় বড় দৈত্যরা যেন ঘুম ভেঙে আড়মোড়া দিয়ে উঠল। ২৫০০! জাস্ট সংখ্যাটা একবার ভাবুন। সোভিয়েত ইউনিয়ন জার্মানির হাত থেকে বাঁচাতে পুরো ২৫০০ আস্ত কারখানাকে আক্ষরিক অর্থেই উপড়ে নিয়ে পূর্ব দিকে সরিয়ে নিয়েছিল। রসদ স্থানান্তরের ইতিহাসে এমন অবিশ্বাস্য লজিস্টিক্যাল ম্যাজিক বোধহয় আর দ্বিতীয়টি নেই। নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর এই কারখানাগুলো যেন জাদুর মতো সামরিক সরঞ্জাম উগরে দিতে শুরু করল। লাখ লাখ ট্যাঙ্ক, আর্টিলারি আর বিমান। বিপুল মানবিক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও এই অভাবনীয় উৎপাদন সক্ষমতায় ইস্টার্ন ফ্রন্টে সোভিয়েত বাহিনীকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল। আর ঠিক সেই সময়ে আমেরিকায় ঘটছিল আরেক ম্যাজিক। ফোর্ড মোটর কোম্পানি তখন প্রতি ৬৯ সেকেন্ডে, হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রতি ৬৯ সেকেন্ডে একটা করে আস্ত মোটর কার তৈরি করছিল। এবং মাথায় রাখবেন, এই গাড়িগুলোর প্রতিটিতে প্রায় ১৫,০০০ আলাদা আলাদা যন্ত্রাংশ জোড়া লাগাতে হতো। ১৯৪০ সালে প্রেসিডেন্ট রুজভেল্ট যখন ১,৮৫,০০০ বিমান আর ১,২০,০০০ ট্যাঙ্ক উৎপাদনের ডাক দিলেন, হিটলারের উপদেষ্টারা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তারা ভেবেছিলেন এসব নিছকই আমেরিকান প্রপাগান্ডা। কিন্তু বাস্তবতা হল, মার্কিন অর্থনীতি এতটাই দ্রুত আর বিশালভাবে বদলে গিয়েছিল যে একটা সময় মিত্রবাহিনীর মোট সামরিক সরঞ্জামের ২/৩ একাই উৎপাদন করছিল আমেরিকা। আর এভাবেই শুরু হয় আমাদের চতুর্থ পর্ব, উৎপাদনের জোয়ার। এই সব কিছু মিলিয়ে ঠিক কতটা বিশাল পার্থক্য তৈরি করেছিল সেটাই এখন দেখা যাক। যুদ্ধাস্ত্র খাতে মোট ব্যয়ের হিসাবটা দেখলে মনে হবে যেন ২ বিশাল দৈত্যের লড়াই চলছে। কিন্তু খেয়াল করলে দেখবেন, লড়াইটা মোটেও সমানে সমান ছিল না। মিত্রবাহিনী অক্ষশক্তির তুলনায় প্রায় ৩ গুণ বেশি অর্থ ব্যয় করেছিল। বোঝাই যাচ্ছে সক্ষমতার পার্থক্যটা ঠিক কতটা একপেশে ছিল। আর আকাশের লড়াইয়ের চিত্রটাও ছিল একদম একই রকম। মিত্রবাহিনীর উৎপাদিত বিমানের সংখ্যা ছিল অক্ষশক্তির প্রায় ৩ গুণ।
এই বিশাল সংখ্যক বিমান আক্ষরিক অর্থেই অক্ষশক্তির আকাশ সীমাকে পুরোপুরি দমবন্ধ করে দিয়েছিল। শুধু কি বিমান, যানবাহন, আর্টিলারি বা বড় জাহাজ, সব ক্ষেত্রেই পরিসংখ্যানের এই বাস্তবতা অক্ষশক্তির জন্য ছিল এক বিশাল ধাক্কা। শুরুতে উইলিয়াম নুটসেনের সেই যে উৎপাদনের জোয়ারের কথা বলেছিলাম, এই ডেটাগুলো আসলে সেই দাবিটাকেই অক্ষরে অক্ষরে প্রমাণ করে। তবে উৎপাদনের এই অবিশ্বাস্য জোয়ার তো আর এমনি এমনি আসেনি। এর পেছনের গল্পটা আমাদের পঞ্চম পর্বে, অর্থনৈতিক মূল্য। অর্থনৈতিক এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। যুদ্ধকালীন বিশাল সরকারি ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের বেকারত্বকে প্রায় জাদুকরীভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ১৯৪০ সালে যেখানে বেকারত্ব ছিল প্রায় ১৫%, ১৯৪৫ সালে তা নেমে আসে মাত্র ১.৯%। পুরো অর্থনীতিটাই একেবারে খোলনলচে বদলে গিয়েছিল। আর এই বিশাল আর্থিক পরিবর্তনের পেছনে ছিল সমাজের একেবারে ভেতরের কিছু গভীর পরিবর্তন। অন্যান্য ২,৪০,০০,০০০ চাকরি প্রার্থীর পাশাপাশি প্রায় ৮ মিলিয়ন নারী, যার মধ্যে আফ্রিকান আমেরিকান এবং ল্যাটিনারাও ছিলেন, তারা বিশাল সংখ্যায় শিল্প ও প্রতিরক্ষার কাজে যোগ দিয়েছিলেন। কারখানাগুলোকে দিনরাত সচল রাখতে তাদের এই অংশগ্রহণ ছিল আক্ষরিক অর্থেই যুগান্তকারী। তবে এই উৎপাদন মিরাকেলের জন্য সাধারণ মানুষদের কিন্তু এক বিশাল বোঝা বইতে হয়েছিল। সর্বোচ্চ করের হার ১.৫% থেকে লাফিয়ে ১৫% গিয়ে ঠেকেছিল। কড়া রেশনিং ব্যবস্থা মানতে হয়েছিল সবাইকে। আর অবিরাম যুদ্ধ বন্ড কেনার মাধ্যমে সাধারণ জনগণই আসলে এই বিপুল সামরিক খরচের যোগান দিয়েছিল। ডোনাল্ড ডাগলাসের একটা চমৎকার কথা আছে, স্বাধীন মানুষেরা যে দাসদের চেয়ে বেশি উৎপাদন করতে পারে, এটি তারই প্রমাণ। আসলেই তাই, এই সুবিশাল কর্মযজ্ঞ শেষ পর্যন্ত প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা, বিশ্বব্যাপী শক্তিশালী মিত্রতা আর গভীরভাবে অনুপ্রাণিত এক স্বাধীন কর্মী বাহিনীরই পরম বিজয় ছিল। সবশেষে একটা ভাবনার জায়গা রেখে যাই। একটু চিন্তা করে দেখুন তো, যুদ্ধক্ষেত্রে অস্ত্রের গর্জন থেমে যাওয়ার অনেক পরেও বিশ্বব্যাপী শিল্পের এই যে সম্পূর্ণ নতুন পুনর্গঠন, এটা কিভাবে আমাদের আজকের আধুনিক অর্থনীতিকে চিরকালের জন্য বদলে দিয়েছে। কারণ শিল্পের সেই জেগে ওঠা দৈত্যই কিন্তু আজও আমাদের চারপাশের পৃথিবীকে সচল রেখেছে।